নিজের হাতে নিজের বোনকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছি, যেমন তেমন ভাবে নয়, সুন্দর, খুব সুন্দরভাবে, একদম রানীদের মতো। আমার স্বামী, ভুল বললাম, আমার প্রাক্তন স্বামী আমার বোনকে দেখে আজকে চোখ ফিরাতে পারবে না। বোনকে সবার শেষে মাথার উপর ভেলটা ভালোভাবে বসে আয়নার দিকে তাকিয়ে কানে কানে জিজ্ঞেস করলাম, কিরে, সাজ সুন্দর হয়েছে তো? বোন কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে আমার দু বাহু ধরে আমাকে একটু পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে এলো। তারপর হঠাৎ করেই আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে আনন্দে আত্মহারা হয়ে বলতে শুরু করলো, দিদি দিদি দিদি, তুই এই দুনিয়ার সব থেকে ভালো দিদি। আই উইশ প্রত্যেক বোন যেন তোর মতোই দিদি পায় জীবনে। আচ্ছা এবার থাম, না হলে বিয়েতে বসার আগে মাথা ঘুরে এখানেই পড়ে থাকবি। আমার কথা শুনে ছট করে থেমে গেল আর মুখ থমথমে করে বলল, দিদি প্লিজ এসব অশুভ কথা বলিস না। তুই খুব ভালোভাবে জানিস আমি ওকে কতটা ভালোবাসি। একদমই পারবো না ওকে ছাড়া থাকতে। জানি তো। আর ও তোকে ছাড়া থাকতে পারবে না, তাই জন্যই তো বললাম সাবধানে। বোন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, ওফ, আমার যে কি খুশি লাগছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। থ্যাঙ্কস দিদি, তুই যদি এত বড় স্যাক্রিফাইস না করতিস তাহলে আমার জীবনে এই খুশির দিনটা আসতোই না। কিন্তু আমি তোকে বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে তোর বর শুধুমাত্র তোকে, আমাকে ভালোবাসে। তুই এই বিয়ে করিস না। তখন যদি আমার কথা শুনতিস তাহলে আজকে এই দিনটা তোকে দেখতে হতো না। ছাড় না এখন এসব কথা, বাদ দিয়ে এইসব অতীতের কথা মনে করে এখনকার আনন্দটা মাটি করিস না। চল এবার নিচে যেতে হবে তো। অবশ্যই, ও নিচে যাবে আমার সাথে, তোমার সাথে নয় শিয়ারা। আমি বুঝতে পারলাম গলার স্বরটা দরজার কাছ থেকে এসেছে, কিন্তু এদিকে ফেরার শক্তি পাচ্ছি না। কেমন যেন স্তব্ধ হয়ে রয়েছি। না, আমাকে তো সবকিছুর মুখোমুখি হতেই হবে। আমি নিজেকে দেওয়া কথা তো ভাঙতে পারি না, কিছুতেই না। সাহস করে পেছন ফিরতেই দেখলাম বরের বেশি দাঁড়িয়ে আছে আমার মনের মানুষটা। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কেমন যেন, কি সুন্দর, কি অমায়িক লাগছে তাকে দেখতে। সে আমার বোনের দিকে নিজের ডান হাত বাড়িয়ে দিতেই আমার বোন তার দিকে এগিয়ে গিয়ে নিজের বাম হাত তার ডান হাতের উপর রেখে তার খুব কাছে চলে যায়। এই দৃশ্য দেখে আমার চোখে জলে ভরে ওঠে, আর সাথে সাথে একটা অন্য দৃশ্য ভেসে ওঠে, যেখানে আমার বোনের জায়গায় আমি নিজেকে দেখতে পাই। আমার মানুষটা যেখানে আমাকে বলছে, ভালোবাসি শিয়ারা, কথা দিলাম তোমার এই হাত কখনো ছাড়বো না আমি। তোমার এই হাতটা নিজের হাতে আবদ্ধ করে তোমাকে পাশে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা নিতে চাই। ক্রমশ মলিন হয়ে যাচ্ছে এই দৃশ্য আমার চোখের সামনে থেকে। আবারও আমার জায়গায় নিজের বোনকে দেখতে পাচ্ছি। বুকের ভেতর একটা চাপা কষ্ট হচ্ছে। কষ্টটাকে চাপতে চাপতে এখন এই কষ্টটাই আমার গলা চেপে ধরেছে। দম বন্ধ লাগছে, অস্বস্তি হচ্ছে। চোখের সামনে রঙিন পৃথিবী অন্ধকারে মিলিয়ে গেল। নিমেষে সবকিছু ফিকে হয়ে গেল আমার কাছে। কাট কাট কাট। হঠাৎ মাইকে একটা মধ্যবয়স্ক লোকের আওয়াজ শুনে সবাই সজাগ হলো, নাহলে এতক্ষণ সামনে চলা এক পাক্ষিক বিরহ বেদনা উপলব্ধি করতে ব্যস্ত ছিল সবাই। মধ্যবয়স্ক লোকটি উত্তেজিত হয়ে মাইক হাতে নিয়ে আবারও বলে উঠল, এসব কি হচ্ছে? স্ক্রিপ্টে তো এসব কিছুই ছিল না। শিয়ারা শিয়ারা, উঠে পড়ো, তোমার অজ্ঞান হয়ে যাওয়ার কোনো সিন স্ক্রিপ্টে ছিল না। মধ্যবয়স্ক লোকটির কথা শুনে ভরের বেশি দাঁড়িয়ে থাকা ছেলেটি মেঝেতে লুটিয়ে পড়ে থাকা শিয়ারের কাছে ছুটে গেল। ডাকতে লাগলো তাকে, শিয়া, এই শিয়া, ডিরেক্টর কাট বলে দিয়েছে, এবার ওঠ। উনি কিন্তু ভীষণ রেগে যাচ্ছেন। কি রে? ছেলেটি শিয়ারার হাত ধরে টেনে ওঠাতে গেলে দেখে শিয়ারার হাত নুয়ে পড়ে গেল আবার মেঝেতে। আরেকবার শিয়ারার হাত ধরে ছেড়ে দিলে আবারও তা মেঝেতে নুয়ে পড়ে। ছেলেটি নিশ্চিত হয়ে সাথে সাথে শিয়ারাকে কোলে তুলে নেয়। সবার উদ্দেশ্যে বলে, শিয়া সত্যি সেন্সলেস হয়ে গেছে, ওকে গ্রিন রুমে নিয়ে যাচ্ছি আমি। স্যার, ডক্টরকে কল করুন। ছেলেটি উদ্ভ্রান্তের মতো গ্রিন রুমের দিকে ছুটে চলে যায় শিয়ারাকে নিয়ে। সবাই বেশ বড় সড়ো একটা ঘোরের মধ্যে রয়েছে কিছুক্ষণ আগের এই ঘটনার জন্য। কিন্তু মধ্যবয়স্ক লোকটির ঝাঁঝালো কণ্ঠের নির্দেশে সবাই হুঁশ ফিরে পেল। যাও, যে যার কাজে যাও, আমি ডক্টরকে ফোন করছি। অন্য সিনের নেক্সট শট নেব আমি। আর 30 মিনিট পর সব রেডি করো, গো ফাস্ট। সবাই যে যার মতো কাজে চলে যায় ধমক খেয়ে। আসলে মধ্যবয়স্ক লোকটি হলেন
বাংলা ছোট পর্দা অর্থাৎ সিরিয়ালের পরিচালক বা ডিরেক্টর সুরেশ চক্রবর্তী। এখানে ওনার পরিচালনায় তৈরি করা একটি সিরিয়ালের শুটিংই চলছিল। আর সেই শুটিং চলাকালীন শিয়ারা হঠাৎ এই সিরিয়ালের নায়িকা জ্ঞান হারায়। শিয়ারার জ্ঞান হারানোর কথা শুনে এই ধারাবাহিক বা সিরিয়ালের প্রযোজক সুধাংশু গাঙ্গুলি সেটে চলে আসেন। ওনাকে জানানো হয় শিয়ারা গ্রিন রুমে আছে, তাই উনি সেদিকে প্রস্থান করেন। গ্রিন রুমে উপস্থিত হতেই দেখেন শিয়ারা চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করে, আর ওর পাশেই ওনার ছেলে বসে আছে। বেচারা নিজের ড্রেস ছাড়েনি এখন পর্যন্ত, শুটিংয়ের ড্রেসেই বসে আছে। দেবু, শিয়ামা কেমন আছে এখন? নিজের বাবার গলার স্বর পেতেই দেবাংশু সেদিকে তাকায়। চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তুমি এলে কখন? তোমার তো শরীরটা ভালো যাচ্ছে না। তাই বলে এতটাও খারাপ না যে শিয়ামা অসুস্থ যেন আমি আসতে পারবো না। তুমি যাও, গিয়ে চেঞ্জ করে নাও, আমি বসছি ওর কাছে। বাবার কথা শুনে দেবাংশু চলে যায়। সুধাংশু বাবু শিয়ারার কাছে বসেন, ওনার চোখে মুখে চিন্তার ছাপ। দেবাংশুর কথা মনে করে উনি মনে মনে ভাবলেন, আমি তো এইখানে আসার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তোকে যে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা জানানোর ছিল। রাস্তায় তোর অসুস্থ হওয়ার কথাটা আমাকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছে। বুঝতে পারছি না এই অবস্থায় তোকে কিভাবে বলবো কথাটা। আঙ্কেল, আপনি কখন এলেন? সুধাংশুবাবু দেখলেন শিয়ারা উঠে বসেছে নিজে নিজে। উনি কিছু বলবেন তার আগে শিয়ারা আবার জিজ্ঞেস করলো, আপনার এখানে আসার কি দরকার ছিল? আপনার তো শরীর ভালো না। এমন কিছু হয়নি আমার যে আপনাকে এভাবে শরীর খারাপ নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি এই কথাটাই আমি পাপাকে বললাম, বাট আমার কথা কোনো দামই দিল না। বাই দ্য ওয়ে, তোর কি হয়েছিল? দেবাংশু ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে কথাগুলো বলে শেষে প্রশ্নটা শিয়ারাকে বেশ বিচলিত করে দিল। জানি না কি হলো। দেবাংশু হালকা হাসলো উত্তরটা শুনে। ডক্টর ওকে জানিয়েছেন শিয়ারা ট্রমার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে বেশ আন্দাজ করতে পারছে শিয়ারা ঠিক কী জন্য অজ্ঞান হয়েছে, কারণ শিয়ারা তার কাছে খোলা বইয়ের মতো। আজকে শুটিং সিন যে হুবহু শিয়ারার জীবন কাহিনীর সাথে মিলে গেছে তা সে আজ সকালে স্ক্রিপ্ট পড়েই বুঝতে পেরেছিল। স্ক্রিপ্টের বদল যে যেভাবে শিয়ারাকে এফেক্ট করবে সেটা হয়তো সে আন্দাজ করতে পেরেছিল, কিন্তু শিয়ারা প্রতিবাদ না জানো নয়, সে ও কিছু বলে না। আজ আবার অতীতটা এভাবে আমার চোখের সামনেও ভেসে উঠবে ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আমি মুভ অন করে গেছি, কিন্তু বরের বেশে দেবাংশুকে দেখার পর এভাবে যে ওর মুখটা আমার চোখের সামনে জলজল করে উঠবে ভাবিনি। কিন্তু আঙ্কেলকে এত চিন্তিত লাগছে কেন? তাহলে কি? স্যার, বাইরে আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, একজন প্রডিউসার। এই কথা শুনে সুধাংশুবাবুর মুখটা আরো বেশি ফ্যাকাশে হয়ে গেল, যা শিয়ারার চোখ এড়ালো না। উনি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে দেবাংশু আর শিয়ারাকে বললেন, দেবু, তুই আয় আমার সাথে। শিয়ারা মা, তুমি রেস্ট নাও, আমরা আসছি। নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এসে তোমাকে জানাবো। সুধাংশুবাবু আর দেবাংশু চলে যান, কিন্তু সুধাংশুবাবুর কথা শিয়ারার জন্য বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। সোফা থেকে নেমে ধীর পায়ে দরজার কাছে এগোলে হঠাৎ করে শিয়ারার চোখগুলো বড় বড় হয়ে যায়। পিছিয়ে যায় সে, আর কিছুক্ষণের জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। বড় একটা নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে বের হয় গ্রিন রুম থেকে। আদ্ভিক রায় চৌধুরী নামটার মতো মানুষটাও বড্ড অদ্ভুত। শুটিং স্পটে এসে নিজের ব্লেজারটা বা হাতের আঙুল ধারা ধরে বা কাঁধে ঝুলিয়ে রেখে আরেক হাতে ফোন দেখছে। শুটিং স্পটে থাকা প্রত্যেকটা মানুষ তার দিকে অবাকভাবে তাকিয়ে আছে আর মনে মনে উপরোক্ত কথাগুলো ভাবছে। ডিরেক্টর তো বলেই ফেললেন, স্যার আপনি এসেছেন শুটিং স্পটে। কথাটা বলে একটা শুকনো ঠোক গিলে নিলেন ডিরেক্টর। উত্তরের অপেক্ষায় আদ্ভিকের দিকে চেয়ে রইলেন। ওনার প্রশ্নের কোনো উত্তর আসে না, বরং পাল্টা প্রশ্ন আসে, আপনি যে প্রোডাকশনের হাউজের হয়ে কাজ করছেন সেই প্রোডাকশন হাউজের মালিককে ডাকুন, আমার কথা আছে তার সাথে। ডাকতে হবে না, আমি চলে এসেছি। সুধাংশুবাবু এসে উপস্থিত হলেন আদ্ভিকের সম্মুখে। আদ্ভিক ফোন থেকে এইবার মাথা না তুলে চোখটা তুলে সুধাংশুবাবুকে দেখলেন। সেই মুহূর্তে ওনার পাশে এসে দাঁড়ালেন ওনার ছেলে দেবাংশু। চোখ নামিয়ে নিল আদ্ভিক, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সুধাংশুবাবু জিজ্ঞেস করলেন,
তুমি এসেছো কেন? তোমার বাবার আসার কথা বলে আমি জানি। আদ্ভিক না তাকিয়ে বলল, সেটা আমারও প্রশ্ন। কেন ড্যাড নিজে না এসে আমাকে পাঠালো? বেবি সলিড কোনো রিজন আছে? তাই জন্যে আমি আবার অযথা প্রশ্ন করি না। আপনি কি ফ্রি হয়েছেন? মানে কথা বলা যাবে? সুধাংশুবাবু মাথা নামিয়ে নেন আদ্ভিকের কথা শুনে। দেবাংশু বেশ রেগে যাচ্ছে আদ্ভিকের ব্যবহারে, কিন্তু কিছু বলছে না। বলা যেতে পারে, বলতে পারছে না। আমি সবার সামনে একটা কথা বলতে চাই। আমি সুধাংশু গাঙ্গুলি ব্যক্তিগত সমস্যার কারণে আমার প্রোডাকশন হাউস SG ক্রিয়েশন নিজ ইচ্ছায় ARC প্রোডাকশনস এর হাতে তুলে দিচ্ছি আজ থেকে। এসব তুমি কি বলছো সুধাংশুদা? হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি? সমরেশবাবু বেশ উত্তেজিত হয়ে কথাটা জিজ্ঞেস করলেন। অবশ্যই এটা স্বাভাবিক, কারণ উনি যে ডিরেক্টর এই প্রোডাকশন হাউজের আন্ডারে থাকা ধারাবাহিকের। সুধাংশুবাবু কিছু বলবেন তার আগে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেল উপস্থিত সবাই। আওয়াজ অনুসারে পেছনে তাকিয়ে দেখলেন শিয়ারা টেবিল ধরে দাঁড়িয়ে আছে বিস্ময় নিয়ে। সুধাংশুবাবু মাথা নত করে নিলেন শিয়ারাকে দেখে। এদিকে আদ্ভিক সমরেশবাবুর প্রশ্ন শুনে সুধাংশুবাবু কি উত্তর দেয় তার অপেক্ষা করছিল। সেই সময় আওয়াজ ভেসে আসাতে তার চোখ সুধাংশুবাবুর পেছন দিকে চলে যায়। শিয়ারা নিজের জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও আদ্ভিক স্তব্ধ নেই। ধীরে ধীরে ওর বাঁ হাতটা কাঁধ থেকে নামতে শুরু করেছে। নামতে নামতে ব্লেজারটা একেবারে মেঝেতে গিয়ে ঠেকেছে। কিন্তু সেদিকে আদ্ভিকের হুঁশ নেই। সে পলকহীনভাবে সামনের দিকে তাকিয়ে আছে। চোখের পলকের সাথে সাথে হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। সুধাংশুবাবু শিয়ারাকে গিয়ে ডাকতেই দুজনই স্তব্ধতা কাটিয়ে উঠল, কিন্তু বিস্ময়তা হয়তো কাটিয়ে উঠতে পারেনি এখনো। শিয়ামা, তুই উঠে এলি কেন? তুই রেস্ট নে, তোর এখন রেস্টের প্রয়োজন। শিয়ারা কোনো উত্তর না দিয়ে আবারও সামনে তাকালো। নিজের অজান্তেই এক পা এগিয়ে এলো। এদিকে আদ্ভিক শিয়ারাকে এগোতে দেখে নিজের ব্লেজারটা পাশে দাঁড়িয়ে থাকা ওর অ্যাসিস্ট্যান্ট সোহমকে দিল নজর সামনের দিকে স্থির রেখে। তারপর এগোতে শুরু করলো শিয়ারার দিকে। শিয়ারা এক জায়গায় দাঁড়িয়ে আদ্ভিককে এক মনে দেখে চলছে। আদ্ভিক এসে শিয়ারার সামনে দাঁড়াতে শিয়ারের চোখের সামনে আদ্ভিকের মুখটা ঝাপসা হয়ে এলো। আদ্ভিক শিয়ারার চোখ বুজে আসছে বুঝতে পারার পর যখন দেখলো শিয়ারা পড়ে যাচ্ছে, তখনই এক নিমিষে শিয়ারাকে নিজের কাছে টেনে নিল। শিয়ারার কোমর এক হাতে জড়িয়ে শিয়ারার সাথে ঝুঁকে পড়তে লাগলো নিচের দিকে। ঠিক যখন শিয়ারা পুরোপুরি চোখ বুঝে নিলে আদ্ভিক ওকে টেনে নিয়ে তুলে নেয়। শিয়ারার মাথাটা আদ্ভিকের বুকের উপর এসে পড়লে আদ্ভিক চোখ বুঝে নেয়। শিয়া, তোকে বলেছিলাম বাইরে আসতে না। দেবাংশ এক প্রকার জোর করে শিয়ারাকে টেনে নেয় নিজের বুকে। আদ্ভিক চোখ খুলে দেবাংশুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপতেই ঘাড়ের শিরাগুলো ফুটে ওঠে ওর। চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছাড়ে। পিছিয়ে যায় সে। ব্লেজারটা ভাঁজ করে নিজের বাহুতে নিয়ে বলে, আগামীকাল সকাল 10টায় আমাদের প্লেসে দেখা করবেন। ARC প্রোডাকশনের হাউজে। ওখানে একটা মিটিং হবে। আমাদের জন্যই, আপনাদের জন্যই। শেষের কথাটা জোর দিয়ে বলে সমরেশবাবুর দিকে তাকালো আদ্ভিক। বেরিয়ে যাওয়ার জন্য এক পা এগিয়েও থেমে গেল। পেছন থেকে দেবাংশুর বাহুবন্ধনে আবদ্ধ শিয়ারাকে দেখে নিয়ে সুধাংশুবাবুকে বলল, যেই ধারাবাহিকের শুটিং চলছিল সেই ধারাবাহিকের ডিরেক্টরের সাথে নায়ক নায়িকা যেন সশরীরে সঠিকভাবে উপস্থিত থাকে আপনার সাথে। সানগ্লাসটা পরে নিয়ে বেরিয়ে গেল আদ্ভিকের পিছু পিছু সোহমও বেরিয়ে গেল। গাড়িতে ওঠার আগে শুধু জিজ্ঞেস করলো, আপনি তো সরাসরি ম্যাডামের খেয়াল রাখার কথা বলতে পারতেন স্যার, এভাবে ঘুরিয়ে বললেন কেন? সরাসরি কাজ তো সবাই করে, আমি ঘুরিয়ে করি কারণ লোকে যা করে তা এভিআর করে না। তুমি এটা জানো নিশ্চয়। কাকে ম্যাডাম বলতে হবে সেটা যখন জেনে গেছো, এটাও জানার কথা তোমার। ইয়ে মানে স্যার, তাহলে সরাসরি অফিস যাব নাকি ঘুরে ঘুরে? আদ্ভিক দুধ চেপে হাসির ভান করে সোহমের দিকে তাকিয়ে বলল, ফায়ার কি এই মুহূর্তে সরাসরি বলে করব নাকি অফিসে গিয়ে লেটার দিয়ে ঘুরিয়ে করব? স্যার, অনেক ক্রোধ, আপনি গাড়িতে বসুন, তাড়াতাড়ি যেতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একেবারে সোজা পথ ধরে যাব। সোহম তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিলে আদ্ভিক পেছন ফিরে একবার তাকায়। সানগ্লাসটা খুলে নিয়ে গাড়িতে বসে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট করলে সামনে থাকা সোহমকে বলে, একদিন নিশ্চয়ই সোজা পথে না গিয়ে ঘুরে যাব।
শুধু সেদিন তোমার পাশে তুমি, আমার পাশে তুমি না, অন্য কেউ থাকবে। কিন্তু স্যার, আমি তো আপনার পাশে না, সামনে আছি। ভাগ্যিস আমার মাথার উপর আছো বলনি। আদ্ভিকের চাপা কণ্ঠ শুনে সোহম একেবারে ভয়ে চুপসে গিয়ে হাতে থাকা ফাইল খুলে বসলো। আদ্ভিক গাড়ির ছিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি ছুটে চলছে আপন গতিতে। ধীরে ধীরে আদ্ভিকের চোখটা বুজে এলো। অন্যদিকে শিয়ারা নিজের ঘরে বসে আছে, বালিশ বুকে জড়িয়ে। দরজায় টোকা পড়লে শিয়ারা পা গুটিয়ে বসে বলল, খোলা আছে দরজা। দরজা খুলে দেবাংশু ঘরে এলো। এসে শিয়ারার পাশে বসে জিজ্ঞেস করলো, কেমন আছিস এখন? ঠিক আছি। সত্যি? চুপ করে রইল শিয়ারা। দেবাংশু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জিজ্ঞেস করল, স্ক্রিপ্ট পড়ার পরেও কেন রাজি হলি শর্তিতে? ডিরেক্টর আঙ্কেলকে বললেই উনি একটু চেঞ্জ করে দিত সিনটা। তাচ্ছিল্য হাসলো শিয়ারা নিচের দিকে তাকিয়ে। একটা ছোট নিঃশ্বাস ছেড়ে নিচের দিকে তাকিয়ে বলল, বাস্তবতার মুখোমুখি একদিন না একদিন তো হতেই হতো আমার। কতদিন আর পালিয়ে পালিয়ে বেড়াবো? তাছাড়া সিনে যা ছিল তা বাস্তবতার থেকে একটু হলেও ভিন্ন। ছাড় না এইসব কথা। আমি 2 বছর ধরে এভাবে তোকে আর মেনে নিতে পারছি না। আমি তোকে এসবের থেকে বার করে আনতেই চাই শিয়া। একটা সুযোগ দে আমায়। দেবাংশু শিয়ারের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে কথা শেষ করতেই শিয়ারা হাত ছাড়িয়ে নিল। কথা ঘুরিয়ে বলল, আমি বেরিয়ে এসেছি, তুই আগে আমাকে বল, আঙ্কেল এটা কি করলো? আমাদের প্রোডাকশন হাউস বিক্রি করে দিলি কেন? ড্যাড বিক্রি করেনি। তাহলে তাহলে কে করেছে? কি বলছিস এসব? কেউ বিশ্বাসঘাতকতা করেছে পাপার সাথে। মানে পাপা যখন পেপার সাইন করেছিল, সেই পেপারের নিচে আমাদের প্রোডাকশন হাউস বিক্রি করার কন্ট্রাক্ট পেপার রেখে দিয়েছিল। বাবা বুঝতেও পারেনি। বুঝবেই বা কিভাবে? ওখানে আমরা যেসব বই আর সিরিয়াল প্রডিউস করব বলে রাজি হয়েছিলাম, সেসবের পেপার ছিল। পাপা ভাবতেও পারেনি এমন কিছু হবে। এই কেউটা কে দেবে? শিয়ারা কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রশ্নটা করে। দেবাংশু উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, জানি না, রাইফেল কোম্পানির কেউ পাপার অ্যাসিস্ট্যান্টকে কিনে নিয়েছিল। দেবাংশুর কথা প্রথমে হালকা ভাবে নিল। নিজের চোখটা বন্ধ করতেই যখন আজকে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল, তৎক্ষণাৎ চোখ খুলে শিয়ারা অস্ফুট স্বরে বলে উঠল, আদ্ভিক। শিয়ারার মুখে আতঙ্কের ছাপ ধীরে ধীরে গভীরভাবে পড়তে শুরু করলো। বাজেভাবে ঘামছে সে, কারণ সে যেটা ভাবছে সেটাই যদি সত্যি হয় তাহলে কি হতে চলেছে সেটা ধারণাও করতে পারছে না। তবে এটা বুঝতে পারছে খুব সাংঘাতিক কিছু হতে চলেছে। পরের দিন সকালে দেবাংশু গাড়ি থামাতে শিয়ারা গাড়ির কাঁচটা নামালো। দেখলো বড় বড় করে লেখা AVR প্রোডাকশন। চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো। ভেতরে প্রবেশ করতে সোহম এসে নিজের ঘড়িটা একবার দেখে হাসি মুখে ওদের বলল, আপনারা এসে পড়েছেন? গুড। স্যার ভীষণ টাইম নিয়ে পাঞ্চুয়াল। আসুন আমার সাথে। সোহমের কথা মতো ওদের পিছু পিছু হাঁটা শুরু করলেও শিয়ারা চাইছে না যেতে, তবুও যেতে হচ্ছে। ওর মন চাইছে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু না, কিছুতেই পারছে না সে। পরিস্থিতির শিকার সব সময় তাকেই কেন হতে হয় সে জানে না। স্যার, ওনারা এসে পড়েছেন। আদ্ভিক সাথে সাথে নিজের রাউন্ড চেয়ারটা ঘুরিয়ে নিল। হাতে থাকে ক্রিস্টাল বলটা দেখতে দেখতে বলল, আপনাদের অপেক্ষাই করছিলাম। খুব খুশি হলাম সঠিক সময় আপনাদের দেখে। ক্রিস্টাল বলটার দিকে থেকে চোখ সরিয়ে সুধাংশুবাবুর দিকে তাকালো আদ্ভিক। বাঁকা হেসে হাত থেকে ক্রিস্টাল বলটা রেখে উঠে দাঁড়ালো। সোহম, তুমি সুধাংশু স্যার আর ওনার ছেলেকে নিয়ে মিটিং রুমে যাও, আমি আসছি। মিস শিয়ারাকে নিয়ে। আদ্ভিকের কথা শুনে সুধাংশুবাবু কিঞ্চিত হাসলেন, কিন্তু দেবাংশু শিয়ারার হাতটা শক্ত ধরলে শিয়ারা ওর হাতের উপর নিজের আরেকটা হাত রাখে। দেবাংশু শিয়ারার চোখের দিকে তাকালে শিয়ারার চোখের ইশারায় ভরসা দেয়, আসুন আপনারা। দেবাংশু একবার আদ্ভিকের দিকে তাকায়। আদ্ভিক পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে ওই দিকেই তাকিয়ে আছে। চোয়াল শক্ত হয়ে গেছে তার। দেবাংশু কিছু আন্দাজ করতে পারলেও শিয়ারার দিকে তাকিয়ে চলে গেল। আদ্ভিক সাথে সাথে নিজের জায়গা ছেড়ে এসে শিয়ারার দিকে আগানো শুরু করলে শিয়ারা নিজেকে প্রস্তুত করতে থাকে। শিয়ারা একদম সামনে এসে ওর থেকে সামান্য দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। শিয়ারা তাকায় না আদ্ভিকের দিকে, নিজের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেওয়া শুরু করে। আদ্ভিক আর একটু এগুলেই শিয়ারা চোখ বুজে ফেলে, কিন্তু
আদ্ভিকের উপস্থিতি আর টের পায় না। চোখ খুলে দেখে আদ্ভিক সামনে নেই। এদিক ওদিক তাকিয়ে পেছনে ফিরতেই দেখে আদ্ভিক দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে পকেটে 2 হাত গুজে মাথাটা একটু হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ারার দিকে। শিয়ারা দমে যায় আদ্ভিকের এমন চাহনিতে। কমন কণ্ঠে বলে ওঠে, আদ্ভিক। চোখ বুঝে ফেলে আদ্ভিক। কথাটা কান দিয়ে প্রবেশ করে বুকের ভেতরে থাকা জ্বলন্ত আগুন জল ঢেলে দিয়েছে আদ্ভিকের। এমনই অনুভূতি হচ্ছে তার। বহু কাঙ্ক্ষিত গলার স্বর শুনে আদ্ভিকের কি বলার ছিল সেটাই ভুলে বসেছে। আপনি কিছু বলবেন আমাকে? খুবই ধীরে নিজের চোখ খুলে শেয়ারার দিকে তাকায় আদ্ভিক। এবার শেয়ারার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আদ্ভিকের আগুন নিবারণ হলে শেয়ারার বুকে আগুন জ্বলে ওঠে। আদ্ভিকের এমন দৃষ্টির সম্মুখীন হতেই তো সে চায়নি। কিছুতেই এই দৃষ্টির মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই তার। চোখ বুঝে পেছন ফিরে গেল সে। সোহম, ভিকি কোথায়? হঠাৎ এখানে আমাকে ডাকলো কে? এ কি, ওনারা এখানে কেন? আমি ওনাদের ডেকেছি ড্যাড। মিটিং রুমে সোহম সুধাংশুবাবু আর দেবাংশুকে নিয়ে গিয়ে বসানোর কিছুক্ষণ পর আদ্ভিকের বাবা আভাস রায় চৌধুরী এখানে উপস্থিত হন। সুধাংশুবাবুদের দেখে কিছুটা অস্বস্তি বোধ করেন তিনি, তাই প্রশ্ন করলেন। সোহম উত্তর দেওয়ার আগেই আদ্ভিকের তরফ থেকে উত্তর পান। আদ্ভিকের দিকে ফিরতেই উনি জিজ্ঞেস করেন, ওনারা এখানে কেন ভিকি? আমি তোমাকে কি বলে পাঠিয়েছিলাম তোমার মনে নেই? ওনাদের প্রোডাকশন হাউস আমরা কিনে নিয়েছি, আর ওদের আন্ডারে চলা কোনো সিনেমা আমরা চালাবো না। হ্যাঁ, সবই মনে আছে, কিন্তু আমার সিদ্ধান্ত অন্য কিছু ড্যাড। এই প্রোডাকশন হাউসের দায়িত্ব তুমি যখন আমাকে দিয়েছো, তখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিশ্চয়ই দিয়েছো। অবশ্যই, কিন্তু আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও, তাই তোমাকে। আবাসবাবু চুপ করে গেলেন। আদ্ভিকের পেছন থেকে গুটি গুটি পায়ে শিয়ারা এসে আদ্ভিকের পাশে দাঁড়িয়েছে, মাথা নিচু করে। ভয়ে ভয়ে মাথা তুলে আভাসবাবুর দিকে তাকাতেই আভাসবাবু আদ্ভিকের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, ওনাদের আন্ডারে চলা কোনো সিনেমা আমরা চালাবো না। ওনাদের থেকে আমরা ওনাদের প্রোডাকশন হাউস কিনে নিয়েছি, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই। আর এটা আমার অর্ডার। আভাসবাবু বেরিয়ে গেলেন। শিরিয়া আদ্ভিকের দিকে ছলছল চোখে তাকালে আদ্ভিক শিরিয়ার দিকে তাকিয়ে আভাসবাবুর যাওয়ার দিকে তাকায়। সেই মুহূর্তে সমরেশবাবু বলে ওঠেন, স্যার প্লিজ, আমাদের সিরিয়ালটা অনেক দূরে গিয়ে এসেছিল। এই সময় সিরিয়ালটা বন্ধ করে দেবেন না। আপনার এই সিরিয়ালের শেষ কীভাবে হয় সেটা জানার অপেক্ষায় আমিও আছি মিস্টার চক্রবর্তী। তাই জন্যই তো আপনাদের ডাকা। আর আদ্ভিক রায় চৌধুরী যা শুরু করে সেটাও তার ইচ্ছাই হয়, শেষটাও তার ইচ্ছাই হয়। অন্য কেউ শেষ করতে চাইলে সেটা শেষ করতে পারে না। শেষের দুটো কথা শিরিয়ার চোখে চোখ রেখে বলল আদ্ভিক, আপনার একটু অপেক্ষা করুন, আমি আসছি। আদ্ভিক চলে গেলে শিয়ারা একটা চেয়ারে বসে পড়ে। আদ্ভিকের কথার মানে সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। শিয়ারা নিজের খেয়াল মগ্ন ছিল। এমন সময় দেবাংশু প্রশ্ন কানে এলো। কি বলল তোকে এভিআর? পরে বলবো। শিরিয়ার ছোট্ট উত্তরে চুপ করে গেল দেবাংশু। এদিকে সোহম ভাবছে কি কথা হচ্ছে আদ্ভিক আর আভাসবাবুর মধ্যে। এইভাবে ওখান থেকে চলে আসলি কেন রে? ওরা আমাদের গেস্ট, এটা ওদের অপমান করা হলো। অপমান মাইফুল, তুমি কেন রেখেছো ওদের এখানে? ওই মেয়ে এখানে কি করছে ভিকি? আমাদের প্রোডাকশন হাউসে ও কি করছে? তুমি জেনে বুঝে কেন ওদের প্রোডাকশন হাউস কিনলে রে? আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। আভাসবাবু চুপ করে গেলেন আদ্ভিকের প্রশ্নে। সেই দেখে আদ্ভিক আবার প্রশ্ন করল, তুমি ইচ্ছা করে কাজটা করেছো তাই না? শিরিয়াকে শাস্তি দেওয়ার জন্য এইভাবে সুধাংশুবাবুর থেকে সর্বস্ব কেড়ে নিলে? হ্যাঁ, কেড়ে নিলাম আমি। আর আমি যা করেছি বেশ করেছি। কোনো অনুতাপ নেই আমার এজন্য। যে মেয়েটা আমার ছেলেকে কেড়ে নিয়েছে, আমার ছেলের থেকে তার সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে, তার এমন শাস্তিই প্রাপ্য। দিনের পর দিন তোমাকে গুমড়ে গুমড়ে মরতে দেখেছি আমি। নিজের একমাত্র সন্তানকে নিজের সামনে এভাবে দেখার কষ্ট তুমি বোঝো? আদ্ভিক আবাসবাবুর কেঁপে যাওয়া কণ্ঠস্বর শুনে আর ভেজা চোখ দেখে ওনাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর বলে, আমি ঠিক আছি ড্যাড, একদম ঠিক আছি। তোমার কাছেই আছি। তোমার থেকে তোমার ছেলেকে কেউ কেড়ে নেয়নি। যদি কেড়ে নিয়ে থাকে তাহলে যে কেড়ে নিয়েছে
সেই ফিরিয়ে দেবে। আমি যা করছি বুঝে শুনেই করছি, তুমি শুধু আমার পাশে থাকো। আবাসবাবু আর কিছু বললেন না। আতিক ওনাকে নিয়ে ভেতরে এলে সবাই উঠে দাঁড়ায়। আবাসবাবু সিরিয়াকে একটু ভালোভাবে দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার ব্যবহারের জন্য। আমার ছেলে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবে আমি তার সাথে সহমত প্রকাশ করব। ওর কথাই শেষ কথা, আমি আসছি। আবাসবাবু বেরিয়ে গেলে আতিক আর সিরিয়া দুজনেই হতাশভাবে ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ সরাতেই একে অপরের সাথে চোখে চোখ পড়ে যায়। সে সময় সোহম ডাকলে আতিক সবাইকে বসতে বলে, স্যার, আপনাদের প্রোডাকশন হাউস আমাদের আন্ডারে এখন, তাই এর আন্ডারে চলা সমস্ত প্রজেক্টও আমাদের আন্ডারে। আপনি কি ঠিক করেছেন এ বিষয়ে সব প্রজেক্ট বন্ধ করে দেবেন? এমনটা করবেন না স্যার। সবার আগে সমরেশ বাবু, আপনি আমাকে স্যার ডাকাটা বন্ধ করুন। আর সুধাংশু স্যার, আপনি প্লিজ আমাকে আপনি বলে সম্বোধন করবেন না। আতিকের কথা শুনে সুধাংশু বাবু আর সমরেশ বাবু সম্মতি জানালে। আতিক বলে, আমি ঠিক করেছি আগে সিনেমা আর সিরিয়ালগুলোর স্ক্রিপ্ট পড়ব। সেটা পড়ার পর আমি ডিসিশন নেব কোনগুলো চলবে আর কোনগুলো না। কিছু কিছু ক্ষেত্রে আমি চেঞ্জ করতেও পারি স্ক্রিপ্টে। কোনো অসুবিধা থাকলে এক্ষুনি বলতে পারেন সমরেশবাবু। না না, কোনো অসুবিধা নেই এতে আমার। তাছাড়া শুধুই তো প্রোমো লঞ্চ হয়েছে, স্ক্রিপ্ট এখনই চেঞ্জ হলে অসুবিধা নেই, কারণ শুটিং তেমন হয়নি। ঠিক আছে, আপনি এখন কি স্ক্রিপ্ট নিয়ে এসেছেন তাহলে আমি এখনই দেখে নিচ্ছি। আমি আজ তাহলে আসি। ও আদ্ভিক, সে কি স্যার, এখনই চলে যাবেন? চা কফি বা কোল্ড ড্রিঙ্কস নেবেন না? পরে একদিন হবে, আজ আসি। সুধাংশুবাবু উঠে দাঁড়ালে আদ্ভিকও উঠে দাঁড়ায়। হ্যান্ডশেক করে সুধাংশুবাবু বেরিয়ে গেলে দেবাংশু পিছু পিছু বেরিয়ে যায়। শিয়ারাও বেরোতে গেলে আদ্ভিক পেছন থেকে বলে ওঠে, কিছুক্ষণ আগের কথা মনে আছে তো? হ্যাঁ। শিরিয়া আদ্ভিকের দিকে না ফিরেই নিজের উত্তর জানিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। আদ্ভিক তা দেখার পর বাঁকা হাসলে সোহম জিজ্ঞেস করে, স্যার, আপনি এত গোপনে কাজ করছেন কেন? তোমাকে কিছু জানাতে চায় না তাই। আদ্ভিকের কথা শুনে সোহম চুপ করে গেল। বেশ খারাপ লাগলো কথাটা, কিন্তু কিছু বলল না সোহম, চুপ করে রইল। সমরেশবাবু যেই স্ক্রিপ্টটা দেবে সেটা নিয়ে আমার কাছে চলে এসো, আমি বেরোচ্ছি। সমরেশবাবু, আপনি সোহমকে স্ক্রিপ্টটা দিয়ে দিন, আজকে একটু আগে বেরোতে হবে। ঠিক আছে, তুমি তাহলে আমাকে স্ক্রিপ্ট কিছু চেঞ্জ করতে হলে জানিয়ে দিও। আজ আমি আসি তাহলে। হ্যাঁ অবশ্যই, শুটিং কবে থেকে শুরু হবে আমি সেটাও জানিয়ে দেব। সমরেশবাবু স্ক্রিপ্টটা সোহমের হাতে দিয়ে বেরিয়ে গেলে আদ্ভিক সোহমের দিকে তাকায়। সোহম একবার নিজের ডায়েরি দেখে নিয়ে বলে, আজকে তো কোনো মিটিং নেই স্যার। তাহলে তুমি তো জানতে চাইলে আমি গোপনে কাজ করছি কেন? গোপন কাজ যখন, উত্তরটাও গোপনে দেওয়া উচিত, তাই না? সোহম ক্যাবলা হাসি দিয়ে আদ্ভিকও শব্দহীন হালকা হাসে। তারপর আভাসবাবুর সাথে কি কথা হয়েছে তা জানায়, কিন্তু সিরিয়ার সাথে কি কথা হয়েছে সেটা পুরোপুরি বলে না। সিরিয়া ফ্রেশ হয়ে এসে ঘরে বসার কিছুক্ষণ পরে সুধাংশুবাবু ওর ঘরে আসে। সিয়ারা বুঝতে পারে ঠিক কী জন্য এসেছেন উনি, তাই কিছু না বলে চুপ করে থাকলে সুধাংশুবাবু বলেন, আমি জানি না আদ্ভিকবাবু তোমাকে ঠিক কি বলেছে, আর জানতেও চাই না। আমার বিশ্বাস আদ্ভিকবাবু এমন কিছু বলতেই পারে না যাতে কাউকে অসম্মান করা হয়। এর সাথে আমার তোমার উপরও বিশ্বাস আছে, তুমি অসম্মান হওয়ার মতো কোনো কাজ করবে না কখনো, তাই তো? সিরিয়া হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সুধাংশুবাবু সিরিয়ার মাথায় হাত রেখে হাসি মুখে রেস্ট নাও বলে বেরিয়ে গেলেন। শিয়ারা শুতে যাবে এমন সময় শুনতে পেল, ড্যাড কিছু না জানতে চাইতেই পারে, কিন্তু আমি জানতে চাই কি কথা হয়েছে তোর AVR এর সাথে। সিরিয়া তাকিয়ে দেখলো দেবাংশু দরজায় দাঁড়িয়ে আছে। মাথা নত করে উত্তর দিল, তেমন কিছু না। বলতে চাস না? সেটা কখন বললাম? কথা হবে তারপর তো বলবো। তেমন কিছুই কথা হয়নি, উনি বললেন আজকে রাতে দেখা করতে ওনার সাথে। হোয়াট, একা দেখা করতে বলেছে নিশ্চয়? হ্যাঁ, কেন মানেটা কি শিয়া? তোকে একা রাতের বেলা দেখা করতে বলেছে, এর মানে হতে পারে কি হতে পারে তুই বুঝতে পারছিস না? দেবাংশুকে ভীষণ পরিমাণে রেগে যেতে দেখে সিরিয়া সামাল দেওয়ার জন্য বলল, দেব, তুই যেমন ভাবছিস তেমন কিছু না। আমি সিরিয়ালের হিরোইন, তাই জন্যই ডেকেছে হয়তো।
ও রিয়েলি? তো হিরোকে কেন রাখলো না? শিয়া ও একটা প্রডিউসারের। ওকে, প্রডিউসাররা কেমন হয় এটা নিশ্চয়ই তোর অজানা নয়। তার মধ্যে আবার ইয়ং ম্যান। আই আর ওই চরিত্র খারাপ হবে, সুযোগ নিতে চাইবে। জাস্ট শাট ইউর মাউথ দেব। বেশি বলছিস তুই। আর্থিকের চরিত্র নিয়ে কথা বলার তুই কেউ হোস না। ওকে, কতটা চিনিস তুই ওকে? আজ অবধি ও কোনো মেয়েকে বাজে নজরেই দেখেনি। তো সুযোগ নেওয়ার কোনো প্রসঙ্গেই আসে না। এভাবে অন্যের চরিত্রে আগুন তোলার অধিকার তোর নেই, ভুলে যাস না। তুই ওকে এত কিভাবে চিনিস? ওর ব্যাপারে খারাপ বলায় এত খারাপ লাগছে তোর? দেবাংশু সন্দিহান দৃষ্টিতে শিয়ার দিকে তাকালে শিয়ার কোনো সংকোচ না করে সোজা স্বাভাবিকভাবে উত্তর দিল, আজ অবধি কোনো খারাপ কিছু শুনেছিস ওনার বিষয়ে? দর্শকরা না হয় ভেতরের খবর জানে না, তবে আমরা তো ইন্ডাস্ট্রির লোক, তাই না? কখনো কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার খবর পেয়েছিস? উনি এইসব বিষয়ে ছিলেন না প্রায় 2 বছর ধরে দেব। আর যদি খারাপ লাগার কথা বলিস তাহলে বলবো, হ্যাঁ আমার খারাপ লেগেছে, কিন্তু সেটা ওনার জন্য নয়। তুই প্রডিউসার শব্দটা ব্যবহার করায় ভুলে যাস না, তোর বাবা আমার আঙ্কেল, সেও একজন প্রডিউসার। পরবর্তীকালে তুইও হয়তো সেই জায়গায় নিবি। তার মানে আঙ্কেল খারাপ, তুই খারাপ? হতে পারে কয়েকজন খারাপ, এক বস্তা আমের মধ্যে 2-4টা পচা আম থাকে, তাই বলে সব আম পচা হয়ে যায় না দেব। এটাও তুই না বুঝিস ইন্ডাস্ট্রির মানুষ হয়ে? তাহলে আমার কিছু বলার নেই, প্লিজ। আমি টায়ার্ড, কোনো কথা বাড়াতে চাই না এখন আর। শিয়ারা রেগে মেগে দেবাংশুর থেকে অপর পাশ ফিরে শুয়ে পড়ল। দেবাংশু শিয়ারার কথা মতো কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে শিয়ারা চোখ বুঝতে আজকে সকালে অভিকের সাথে কথোপকথন মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। সো মিস সিরিয়া আপনি? মিসেস সিরিয়া বলেন মিস্টার রায়চৌধুরী। আদ্বিক পেছন থেকে এসে সিরিয়ার ঠিক পেছনে দাঁড়িয়ে কথাটা বললে সিরিয়া বাধা দেয়। আদ্বিকের দিকে ফিরে আদ্বিকের ভুল শুধরে দিতে আদ্বিকের চোয়াল শক্ত হয়ে আসে। হাত মুঠ করে অন্যদিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। সিরিয়ার দিকে তাকিয়ে বলে, হোয়াট এভার, আমার আপনার সাথে কথা আছে, কিন্তু সেটা এখানে নয়। এখানে নয় কেন? এখানে তো কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা আছে। আমার অসুবিধা না থাকলে নিশ্চয়ই আমি বলতাম না, তাই না? আপনাকে আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, ঠিক সময়ে চলে আসবেন। আদ্ভিদ কথা শেষ করে চলে যেতে নিলেই সিরিয়া উঠে বলে, আপনি ঠিক কী চাইছেন বলুন তো? আমরা কি আপনার হাতের পুতুল যে যেভাবে চলতে বলবেন সেভাবে চলবো চুপচাপ? আপনি আমাদের প্রোডাকশন হাউস কিনেছেন, আমাদেরকে কিনে নেননি মিস্টার রায়চৌধুরী। সিরিয়ার বেশ ক্ষোভযুক্ত কণ্ঠের স্বর শুনে আদ্ভিক ওর দিকে ফিরে শব্দহীন হাসল, যা দেখে সিরিয়ার রাজের সাথে সাথে একটা ভয়ও কাজ করতে শুরু করল। আপনি ঠিক বলেছেন মিসেস সিরিয়া, আমি আপনাদের কিনে নিইনি। আমি আপনাকে নিজের দরকারের জন্য নয়, আপনাদের দরকারের জন্যই ডাকছি। এবার আপনার বিষয়, আপনি কি করবেন? আর হ্যাঁ, পুতুল নিয়ে খেলা শক্ত আপনার। জলজ্যান্ত মানুষদেরও আপনি পুতুলের মতো ট্রিট করেন। আর্থিক চলে যেতে গিয়েও না গিয়েই যে কথাটা বলে গেল তা সিরিয়ার বুকে তীরের মতো বিঁধল। সিরিয়াকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই আর্থিক বেরিয়ে গেলে সিরিয়ার চেয়ারটায় শরীরের ভর ছেড়ে বসে পড়ল। বুক ফেটে কান্না আসলেও সে কাঁদতে পারছে না, দমবন্ধ হয়ে আসছে যেন। না জানি আর কি কি সহ্য করতে হবে আমাকে। আমার থেকে তোমাকে ভালো করে কেউ চেনে না আর্থিক। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমাকে বরবাদ করে দিতে এসেছো, কিন্তু আমি অত সহজে হার মানব না। তোমার মুখোমুখি যখন হয়েছি তখন আর পালাবো না। আমিও দেখব কি করতে পারো তুমি, কত দূরে যেতে পারো। শিয়ারা উঠে দাঁড়িয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বেরিয়ে গেল। বেরোতেই দেখল আদ্ভিক দরজার পাশে দাঁড়িয়ে ফোন দেখছে। শিয়ারা কিছু বলতে যাবে তার আগেই আদ্ভিক সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, ফোনের দিকে চোখ না সরিয়েই বলল, প্রিপারেশন নেওয়া হয়ে গেলে ফলো মি। আদ্ভিক হাঁটা শুরু করলে শিয়ারা পিছু পিছু হাঁটা শুরু করলো। শিয়ারার মনে এখন হাজার একটা চিন্তা প্রশ্নের ভিড় জমা হচ্ছে। ওইটুকু মাথায় এত চাপ নিয়ে লাভ আছে? আমাদের সাথে কখন কি হবে আমরা হাজার ভাবলেও বের করতে পারবো না। যেটা আমরা ভাবি সেটা কি আমাদের সাথে হয়? যেটা ভাবি না সেটাই হয়।
সো যেটা হচ্ছে সেটাকে ফেস করতে শিখে নাও। পালানো বিষয়টাকে নিজের স্বভাব বানিয়ে ফেললে এর থেকে নিস্তার পাবে না কখনো। শিয়ারাকে কিছু বলতে না দিয়ে আদ্ভিক কনফারেন্স রুমে ঢুকে গেল। বেচারাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না আদ্ভিক। আদ্ভিক ঢুকতেই শিয়ারা খুব চেনা একটা কণ্ঠস্বর পেল, যার ফলে এক মুহূর্ত সময় লাগলো না ওর কণ্ঠস্বরের মালিককে তা চিনতে। আভাস আঙ্কেল। শিয়ারা একটা ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে কনফারেন্স রুমে ঢুকলো। আদ্ভিকের পিছনে একটু দাঁড়িয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। পেশেন্ট। শিয়ারা চোখ খুলে ফেললো, উঠে বসে দু হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরলো। সাথে সাথে মনে পড়ল আদ্ভিকের কথা। তুমি ঠিক বলেছ, আমরা যা ভাবি তা কখনো হয় না। আর হয় না বললেও তো আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি, এমনটা তো হওয়ার কথা ছিল না। সব কিছু তো অনেক সুন্দর হওয়ার ছিল, তাহলে কেন সবটা এভাবে এলোমেলো হয়ে গেল? শিয়ারা ঢুকরে কেঁদে উঠল নিজের বালিশটা জড়িয়ে। ঠিক সেই সময় ওর ফোন নোটিফিকেশন টোন বেজে উঠল। শিয়ারা ফোন হাতে নিতেই দেখল আননোন নাম্বার থেকে একটা SMS এসেছে। অ্যাড্রেস লেখা আছে সেখানে। নাম্বার কিভাবে পেল আমার? আমি তো দিয়ে আসিনি। তাহলে সুধাংশু স্যারের থেকে নাম্বার পেয়েছি। এবার একটু বেশি ভাবাটা বন্ধ করুন মিসেস শিয়ারা, সময় মতো চলে আসবেন। আবার একটা টেক্সট আসতেই শিয়ারা বুঝতে পারল সুধাংশুবাবু কেন এসে তখন এই কথাগুলো বলল। ফোনের দিকে তাকিয়ে শিয়ারা বলল, আমি প্রস্তুত তোমাকে ফেস করতে আদ্ভিক। শিয়ারা রেডি হতে চলে যায় ফোনটা চার্জে বসিয়ে। রেডি হয়ে আসতেই দেখলো ওর ঘরে দেবাংশু বসে আছে। দেবাংশু ওকে দেখে বলল, আমি ড্রপ করে দিই। ড্যাড বলল অ্যাটলিস্ট ড্রপ করে দিতে তোকে। শিয়ারা আর বাধা দিল না, নিজের পার্স আর ফোনটা হাতে নিয়ে দেবাংশুর সাথে বেরিয়ে গেল। আদ্ভিকের পাঠানো অ্যাড্রেস অনুযায়ী দেবাংশু একটা 5 স্টার হোটেলের সামনে গিয়ে গাড়ি থামালো। শিয়ারা গাড়ি থেকে নামবে তার আগে দেবাংশু বলল, ফেরার সময় আমাকে কল করিস, আমি চলে আসবো। তুই চলে যা, আমি চলে আসতে পারবো। শিয়ারা নেমে গেল গাড়ি থেকে, পা বাড়ালো হোটেলের উদ্দেশ্যে। রিসেপশনে গিয়ে আদ্ভিকের নাম করতেই রিসেপশনিস্ট বলে দিল কোন রুমে যেতে হবে। রিসেপশনিস্টের কথা অনুযায়ী রুমে ঢুকতেই দেখলো আদ্ভিক সোফায় বসে ম্যাগাজিন পড়ছে। শিয়ারা দরজার পাশে দাঁড়িয়ে দরজায় টোকা দিতেই আদ্ভিক বলল, পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, ভেতরে আসুন। শিয়ারা সেন্টার টেবিলকে মাঝে রেখে আদ্ভিকের ওপর পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, কি জন্য ডেকেছেন? আদ্ভিক ম্যাগাজিনটা হাত থেকে রেখে সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসলো। শিয়ারের দিকে তাকিয়ে বলল, এত তাড়া কিসের? বসুন, সব বলবো। বসার ইচ্ছে নেই আমার, আমি শুধু আপনি কি বলতে চান সেটা জানতে চাই, ব্যাস। আদ্ভিক উঠে দাঁড়ালো হঠাৎ করেই শিয়ারার দিকে ঝুঁকে পড়ে ওর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলল, আমার সিরিয়ালের হিরোইন বলে কথা, পরখ করে নিতে হবে না? মুহূর্তেই শিয়ারার চোখে জল ভরে উঠল। আদ্ভিক ভেবেছিল শিয়ারা সরে যাবে, কিন্তু না। শিয়ারা এক চুল নিজের জায়গা থেকে না নড়লে আদ্ভিক সোজা হয়ে দাঁড়ায়। শিয়ারার ভেজা চোখ দেখে তার বুকটা হু হু করে ওঠে। আপনিও তাহলে তাদেরই দলে যারা মেয়েদেরকে ব্যবহার করতে জানে? ব্যবহার করা কাকে বলে সেটা তো আপনার কাছ থেকে জানা উচিত মিসেস শিয়ারা। আদ্ভিক কথাটা বলে পেছন থেকে ফিরে একটা টেবিলের কাছে চলে গেল। শিয়ারা চোখ বন্ধ করতেই ওর চোখ থেকে জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। শিয়ারা তা মুছে ফেলে স্বাভাবিকভাবে বসলো। নিন, এটা পড়ুন, তারপর সই করুন। আদ্ভিক সেন্টার টেবিলের উপর একটা কাগজ ছুঁড়ে ফেললো। শিয়ারা চমকে ওঠে, কাগজটা হাতে নিয়ে দেখে একটা কন্ট্রাক্ট পেপার। এটা কিসের কন্ট্রাক্ট পেপার? আমার আপনার বিয়ের। শিয়ারা কি বলবে বুঝতে পারলো না। ওর মনে হচ্ছে ও ভাষা হারিয়ে ফেলেছে। হতবাক দৃষ্টিতে আদ্ভিকের দিকে চেয়ে রইল। আদ্ভিকের কোনো ভাবান্তর নেই, ও ভাবলেশীন হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিয়ারার দিকে। আমার দিকে এভাবে না তাকিয়ে থেকে কন্ট্রাক্ট পেপারটা পড়ুন, নিজেই বুঝতে পারবেন কিসের কন্ট্রাক্ট পেপার এটা। আদ্ভিকের কথা শুনে শিয়ারা এক হতাশার নিঃশ্বাস ফেলল। হয়তো আদ্ভিকের কথায় মনের কোণে একটা সুপ্ত বাসনা জেগে উঠেছিল, যা নিমিষে উবে গেল কপূর্বের মতো। কথা না বাড়িয়ে শিয়ারা কন্ট্রাক্ট পেপারটা পড়া শুরু করলো। মূল লেখায় প্রবেশ করতেই শিয়ারা একবার আদ্ভিকের দিকে তাকাচ্ছে বড় চোখ করে, আরেকবার পেপারের দিকে। আদ্ভিক বেশ মজা পাচ্ছে শিয়ারার এমন প্রতিক্রিয়া দেখে। এসব কি? কন্ট্রাক্ট পেপার কেন? আপত্তি আছে নাকি?
আমি কেন? শুধুমাত্র আপনার প্রোডাকশন হাউস, ফ্যাশন হাউসের হয়ে কাজ করব। আমার ইচ্ছা তাই। আশ্চর্য, আমি আপনার ইচ্ছা অনুযায়ী কেন চলতে যাব? হু দ্য হেল আর ইউ? কাম ডাউন মিসেস শিয়ারা, জাস্ট কাম ডাউন। আপনার আঙ্কেল পথে বসতে বলেছে, সেই খবর কি আপনার কাছে নেই? আপনাদের প্রোডাকশন হাউস যা যা সিনেমা রিলিজ করতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে, সেই সিনেমার মধ্যে একটা সিনেমা কোনো মাল্টিপ্লেক্স কিনবে না। এদিকে আপনাদের স্টুডিওটাও বিক্রি করে দিয়েছে আপনার আঙ্কেলের পিএ ওনার অজান্তে। ইভেন যা ব্যাংক অ্যাকাউন্ট থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করে নিয়ে ফেরার হয়ে গেছে সেই পিএ। এতদিন ওর থেকে এক প্রকার ধার করে আপনাদের চলছিল, কারণ যা টাকা ছিল তার বেশিরভাগটাই তো সিনেমা সিরিয়ালে ইনভেস্ট করে ফেলেছেন। অন্যদিকে কোম্পানিও লসে রান করেছে। আপনাদের বাড়িটা নিলামে উঠতে চলেছে। এসবের কিছুই আপনার আঙ্কেল আপনাকে জানায়নি, না জানিয়েছে ওনার ছেলেকে। আর এইসব আপনি করছেন, তাই না? সে কি যে আপনাদের উপকার করতে চাইল, তাকে আপনি দোষ দিচ্ছেন? আদ্ভিক, কেন করছো এসব? প্রতিশোধ নিতে চাইছো তুমি, তাই না? শিয়ারা আর না পেরে কেঁদে উঠল। শিয়ারা কেঁদে উঠতেই আদ্ভিকের ঠোঁটের কোণে থাকা হাসি মলিন হয়ে গেল। শিয়ারা অনুরোধ করল, প্লিজ প্লিজ আমার আঙ্কেলকে এসবের মধ্যে টেনো না। তোমার যা প্রতিশোধ নেওয়ার, রাগ মেটানোর, আমার ওপর নাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ওনার সাথে না। প্লিজ, হাত জোর করছি আমি তোমার কাছে। আদ্ভিক উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে শটান হয়ে বলল, আপনি চাইলেই আপনার আঙ্কেলকে এসবের হাত থেকে রক্ষা করতে পারেন। 1 বছর আপনি শুধুমাত্র আমার হয়ে কাজ করবেন। অন্যান্য ক্ষেত্রে যা টাকা পেতে, তার বেশি টাকা আমি আপনাকে দেব। আর হ্যাঁ, আমি এসবের কিছুই জানি না। আপনাদের প্রোডাকশন হাউস অন্য প্রোডাকশন হাউসের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। ড্যাড সেই প্রোডাকশন হাউসের থেকে আবার কিনে নিয়েছে। সে জানতো না আপনার সম্পর্কে, জানলে কখনোই কিনতো না। উনি কিনেছিলেন কারণ আপনারা আমাদের কম্পিটিটর ছিলেন, তাই এর চাইতে বেশি কিছুই না। কি চাইছোটা তো কি তুমি? প্রতিশোধ নেওয়ার হলে উপকার কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর্থিক নীরব রইল শিয়ারার প্রশ্নের উত্তরে। কিছুক্ষণ পর শিয়ারার দিকে ফিরে বলল, আর্থিক রায়চৌধুরী ভালোবাসার মানে বুঝতো না সে। যখন বুঝেছে, যে বুঝিয়েছে তাকে শুধু পাগলের মতো ভালোই বেশি গেছে। সে শুধু ভালোবাসতেই জানে, প্রতিশোধ নিতে বা ছেড়ে যেতে জানে না। সে শুধু ভালোবাসার মানুষটাকে দিতেই জানে, তার থেকে নিতে জানে না। আর্থিক কথাটুকু বলে চলে যেতে নিলে শিয়ারা উঠে দাঁড়িয়ে আদ্ভিকের হাত ধরে ওর নাম ধরে ডাকে। আদ্ভিক পেছন ফিরে শিয়ারার দিকে তাকাবে, তার আগে শিয়ারা পেছন থেকে আদ্ভিককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। আদ্ভিক শিয়ারার হাতটা ছাড়িয়ে ওর দিকে ফিরে ওর দু গালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ালো। আদ্ভিকের ঘোর কাটলো শিয়ারার কথা শুনে। সে কিছুক্ষণের জন্য হঠাৎ করেই একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। আদ্ভিক শিয়ারার চোখের দিকে তাকালে নিজের সীমা ঠিক কতটা তা মনে পড়ে যায় ওর। না ভিকি, না, এটা তুই ভাবতে পারিস না, কিছুতেই না, এটা পাপ, অন্যায়। শিয়ারা এগোলে আদ্ভিক পিছিয়ে যায়। আদ্ভিকের ফোন আসলে আদ্ভিক ফোন রিসিভ করে বলে, আমি আসছি, আর একটু অপেক্ষা করো, একসাথেই ডিনার করব। আমার বোন কেমন আছে আদ্ভিক? আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই হয়েছে। আদ্ভিক বেরিয়ে গেলে শিয়ারা কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়।